বাংলাদেশের সঙ্গে কাঁটাতার রাখবেন না, দুই বাংলা এক হয়ে যাবে, কথা দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি এমপি। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সঙ্গে আলোচনার ইচ্ছে নেই, চাপে মাথা নত করবে না ইরান, জানিয়ে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এই মুহূর্তে ট্রাম্প পুতিন বৈঠকের প্রয়োজন নেই, কিয়েভে মার্কিন অস্ত্র পাঠিয়ে সংকট সমাধান হবে না, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। সুদানের বিদ্রোহী আধা সামরিক বাহিনীকে চীনা ড্রোন সহ বিভিন্ন অস্ত্র সরবরাহ বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত, দাবি মার্কিন গোয়েন্দাদের। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৌধুরী। ভোটে জিতলে দুই বাংলা এক হয়ে যাবে, কথা দিচ্ছি এবারের ভোটে আমরা জিতলে বাংলাদেশের সঙ্গে আর কাঁটাতার রাখবো না। আগেও এক ছিল দুই বাংলা, আবার এক হয়ে যাবে, এমনই মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের রানাঘাটের বিজেপি এমপি জগন্নাথ সরকার। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বানপুরে এক সভায় তিনি আরও বলেন, তৃণমূল জিতলেও কাঁটাতার আর থাকবে না, কিন্তু ওই দেশটা বাংলাদেশই থেকে যাবে। বিজেপি নেতারা প্রায় দাবি করেন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের পরোক্ষ মদদে বাংলাদেশিরা ভারতে অনুপ্রবেশ করছে। এ কারণে কিছু রাজ্যের জনবিন্যাস বদলে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের চাপে মাথা নত করবে না ইরান, পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না, নিজেদের ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্প নিয়েও যুক্তরাষ্ট্র কিংবা তার কোনো মিত্রের সঙ্গে আলোচনা করার ইচ্ছে বা পরিকল্পনাও ইরানের নেই, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি। শনিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, যুদ্ধ করে তারা যা অর্জন করতে পারেনি, রাজনীতির মাধ্যমেও তা পারবে না। তবে পরোক্ষ আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব, কিন্তু ওয়াশিংটনের শর্তগুলো অগ্রহণযোগ্য এবং অসম্ভব। সুদানের আল ফাশার শহরে আধা সামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF এর আক্রমণ থেকে বাঁচার জন্য দারফুর অঞ্চলে পালিয়ে গেছেন হাজার হাজার মানুষ। তারা ক্ষুধার শিকার ও নির্যাতনের ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়েছেন। গণহত্যার কবলে পড়া শহরটিতে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ আছেন। উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল ফাশার ছিল সুদানের সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি। 18 মাস ধরে অবরোধের পর গেল রোববার সেনাবাহিনীকে হটিয়ে RSF পূর্ণ দখলে নেয় শহরটি। তারপর থেকেই সেখানে গণহত্যা, ধর্ষণ এবং অন্যান্য নির্যাতনের খবর পাওয়া যাচ্ছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সেখানকার বেসামরিক নাগরিকদের নিয়ে শঙ্কা প্রকাশ করেছে। এদিকে সুদানের আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস জানিয়েছে, বেসামরিক নাগরিক ও যুদ্ধবন্দীদের মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানানো হয়। এ সময় অভিযোগ করা হয়, মুসলিম ব্রাদারহুড বেসামরিক মানুষের উপর হামলা করে দায় তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। 2023 সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেসের সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে দেশটিতে 20,000-এরও বেশি মানুষ নিহত এবং 33,000 মানুষ আহত হয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে, সুদানের বিদ্রোহী আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের RSF এর কাছে চীনা ড্রোন সহ নানা ধরনের অস্ত্র সরবরাহ বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত UAE। সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতের অর্থায়নে কেনা উন্নত মানের চীনা তৈরি ড্রোন, হালকা অস্ত্র, ভারী মেশিনগান, যানবাহন, কামান, মর্টার এবং গোলাবারুদ বিদ্রোহীদের সরবরাহ করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগনের এবং পররাষ্ট্র দপ্তরের গোয়েন্দারা এ তথ্য জেনেছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, জাপানি কূটনীতিতে নতুন দিগন্ত উন্মোচনের পদক্ষেপ নিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়া গিয়ংজুতে এপেক শীর্ষ সম্মেলনের পর শনিবার সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে জাপানের মিত্রতাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জোট হিসেবে আখ্যা দেন। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেছেন তাকাইচি। বৈঠক প্রসঙ্গে তিনি জানিয়েছেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক গড়ে তুলতে চীন জাপান একমত হয়েছে। 2 দিনব্যাপী 2025 এপেক সম্মেলনে 31 অক্টোবর থেকে 1 নভেম্বর পর্যন্ত দক্ষিণ কোরিয়ার গিয়ংজুতে অনুষ্ঠিত হয়। এতে 21টি সদস্য রাষ্ট্র অংশ নেয়। চীনের কাছে এপেক সভাপতিত্ব হস্তান্তরের পর বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার গিয়ংজু শহরে তারা এই বৈঠক করেন। বৈঠকে দুই নেতা আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং উত্তর কোরিয়ার সঙ্গে আবারও সংলাপ শুরুর ব্যাপারে আলোচনা করেন। সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ কোরিয়া মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করে। এর বিরোধিতা করে চীন। এ কারণে চীন ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কে উত্তেজনা শুরু হয়। এরপর থেকে সিওল একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট বজায় রাখা, অন্যদিকে চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করার চেষ্টা করছে।
ইউক্রেন সংঘাত সমাধানের জন্য কাজ করা প্রয়োজন, কিন্তু এই মুহূর্তে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে জরুরি বৈঠকের কোনো প্রয়োজনই নেই। রোববার এমনই মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। রুশ বার্তা সংস্থা তাসকে তিনি বলেছেন, মস্কো বারবার বলেছে ইউক্রেন প্রকৃত সংলাপের চেয়ে সামরিক উত্তেজনা বাড়ানোকে অগ্রাধিকার দিচ্ছে। সেই লক্ষ্যে আমেরিকার কাছে টমাহক ক্ষেপণাস্ত্রের মতো উন্নত অস্ত্র চেয়ে অনুরোধ করছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনে মার্কিন অস্ত্র পাঠিয়ে সংঘাতের সমাধান হবে না। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিও পূরণ হবে না। শনিবার মস্কোতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বর্তমান মার্কিন প্রশাসন ক্ষমতায় এসেছে ইউক্রেন পরিস্থিতি সমাধানের প্রতিশ্রুতি দিয়ে, কিন্তু বাস্তবতা হচ্ছে অস্ত্র সরবরাহ করে সন্ত্রাসী শাসনের চেষ্টা করছে। গেল 28 সেপ্টেম্বর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স জানিয়েছেন, ওয়াশিংটন কিয়েভকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। 5 অক্টোবর রুশ প্রেসিডেন্ট পুতিন সতর্ক করেছেন, ইউক্রেনকে টমাহক দিলে মস্কো ওয়াশিংটন সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। শীত ঘনিয়ে আসায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর উপর হামলা জোরদার করেছে রাশিয়া। সেই ধারাবাহিকতায় রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের ফ্রন্ট লাইন অঞ্চল জাপোরিজিয়ায় প্রায় 60,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। জাপোরিজিয়া অঞ্চলে রাতের ওই হামলায় 2 জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেশ কয়েকটি ভবন। গেল 24 ঘন্টায় রাশিয়ান বাহিনী ওই অঞ্চলের 18টি বসতিতে 800 বার হামলা করেছে। এতে 1 জন নিহত ও 3 জন আহত হয়েছেন। এদিকে ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ জানিয়েছে, রাশিয়ার ড্রোন হামলায় ওডেসা অঞ্চলে 2 জন মারা গেছেন। দক্ষিণ চীন সাগরে যৌথ নৌমহড়া করেছে ফিলিপাইন। এই মহড়ায় ফিলিপাইনের বিআরপি হোসে রিজাল, অস্ট্রেলিয়ার HMAS বেলারাট, নিউজিল্যান্ডের HMNZS আউটেরিয়া এবং যুক্তরাষ্ট্রের USS ফিটজেরাল্ড যুদ্ধজাহাজ এবং পোসেইডন বিমান অংশ নেয়। 30 ও 31 অক্টোবর এই মহড়া হয়। বিআরপি হোসে রিজালের কর্মকর্তারা জানিয়েছেন, মহড়ার মূল লক্ষ্য ছিল সাবমেরিন বিরোধী অভিযান ও ইলেকট্রনিক যুদ্ধ প্রশিক্ষণ। দক্ষিণ চীন সাগর এশিয়ার অন্যতম বিরোধপূর্ণ অঞ্চল। চীন প্রায় পুরো সাগরের মালিকানা দাবি করছে। এ নিয়ে ফিলিপাইন ও চীনের নৌবাহিনীর মধ্যে প্রায়ই সংঘর্ষ ও উত্তেজনা হয়। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।